আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা 1 থেকে 5 পর্যন্ত যে এই উপানুষ্ঠানিক শিক্ষাগুরুর অফিসিয়াল প্রশ্ন সমাধান ক্লাসগুলো খুবই খুবই ভালোবেসেছেন, পছন্দ করেছেন। বিশেষ করে আমাদের যে ব্যাখ্যা সহ সমাধান, এটা আপনারা খুব বেশি পছন্দ করেছেন। এই দিক থেকে আমরা সত্যি খুবই আনন্দিত এবং গর্বিত। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়া কখনোই সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগার জন্য আমরা মডেল টেস্ট 6 নিয়ে এসেছি, ঠিক আইবিএ প্যাটার্ন নিয়ে। আমরা প্রত্যেকটা ক্লাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে যুক্ত করছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা অন্তত পরীক্ষার হলে গিয়ে একটা ভালো ফিডব্যাক নিতে পারেন। আর শুরুতে একটু জানিয়ে রাখছি যে ছোট্ট একটা সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনারা পড়ার ইচ্ছা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের যে স্লাইডে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নামমাত্র মূল্যে কিন্তু এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের উপানুষ্ঠানিক শিক্ষাগুরু অফিস সহায়ক প্রশ্ন সমাধান মডেল টেস্ট 6। কোনটি চাঁদের সমার্থক শব্দ? চাঁদের সমার্থক শব্দ 9 কোনটি? ভালো করে খেয়াল রাখবেন, এই যে 9 কথাটা, এটা অনেক ক্ষেত্রে আমরা মিসিং করে যাই। চাঁদের সমার্থক শব্দ 9 কোনটি? রজনীকান্ত, শীতকর, ইন্দু, এই 3টি চাঁদের সমার্থক শব্দ। সেক্ষেত্রে সবিতা এটা সূর্য, তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তো সমার্থক শব্দ থেকে কোনটি পড়বেন, এখানে আমি কয়েকটা কথা আপনারা নোট করে নেবেন। আগুন, যেটাকে আমরা অনল বলে থাকি, সূর্য, চন্দ্র, নদী, এই 4টা পড়লে যথেষ্ট। এর বাইরে আপনারা পড়তে পারেন, বাট এই 4টা পড়লেই যথেষ্ট হবে। প্রাচীন পুণ্ড্রনগর কোন স্থানে অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর বর্তমানে মহাস্থানগড়ে অবস্থিত, করতোয়া নদীর তীরে। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, এটার পরিবর্তিত ভয়েস কোনটি হবে? এখানে একটা জিনিস রয়েছে, যখন থাকবে পরিবর্তিত ভয়েস তখন 2 ভাবে হতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হতে পারে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভও হতে পারে। আপনাকে বুঝে নিতে হবে কোনটা আছে। তাহলে এখানে কি আছে? উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ড, তার মানে কি হি ওয়াজ, সরি হিজ ওয়ার্ডস এটা প্রথমে আসবে, মাস্ট থাকলে মাস্ট বি হবে, তাহলে হিজ ওয়ার্ডস মাস্ট বি, লিসেন থেকে কি হবে? লিসেন টু। তাহলে কোথায় আছে? আমাদের 1 নম্বরে রয়েছে হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু, তার মানে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হলো হোসেন শাহী যুগে গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়েছিল। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সেন্টেন্স কারেকশন, এটা কিন্তু থাকবেই। আমি কিছু কথা একটু নোট করবেন। সিনোনিয়ম, অ্যান্টোনিয়ম, কারেক্ট স্পেলিং, কারেকশন অফ সেন্টেন্স, এই 4টা থাকবেই। 2টা করে হোক 4টা করে হোক থাকবেই, মাস্ট বি থাকবেই। তাহলে এখানে আছে ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, মানে এখন এখানে কোয়ার্টার পাস্ট 10, আচ্ছা এটাই তো সঠিক হচ্ছে, তাই না? ইট ইজ কোয়ার্টার পাস্ট 10, এটাই সঠিক, আমাদের পরবর্তী অপশনে যেতে হলো না। সিজ দ্য কারেক্ট সেন্টেন্স, আরো একটি সেন্টেন্স কারেকশন রয়েছে এখানে, যেটি বলা হচ্ছে দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড দ্য পুলিশ। আচ্ছা, ইনফর্মড দ্য পুলিশ হয় না, ইনফর্মড অফ দ্য পুলিশ হবে, আর এখানে ওয়াজ এর পরিবর্তে হবে অয়ার। সেটি কোথায় রয়েছে? ঘ নাম্বারে রয়েছে দ্য পুলিশ। আচ্ছা, ঘ নাম্বারটা কি আমরা হবে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, হ্যাঁ ঘ নাম্বারটা সঠিক হবে। সে বলল যে সে কখনো এখানে আসবে না, এটা ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন থেকে একটা পাইতে পারেন, এটা আপনাদের সৌভাগ্যের উপর নির্ভর করবে। তাহলে সে বলল যে, তার মানে হি সেড দ্যাট, এভাবে আমাদের চিন্তা করতে হবে, হি সেড দ্যাট। তারপরে সে কখনো এখানে আসবে না, তার মানে কি হি উড নেভার কাম হেয়ার, কখনো এখানে আসবে না, আসবে না, তার মানে এটি কি আমাদের ফিউচার টেন্স হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা করব? হি সেড দ্যাট হি উড নেভার কাম হেয়ার, তার মানে খ নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে এখানে। আমি তাকে দিয়ে কাজটি করালাম, করলাম না, এখানে করালাম হবে। তাহলে আমি তাকে দিয়ে কাজটি করালাম, তার মানে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করালাম। তার বন্ধু নেই বললেই চলে, তাহলে নেই বললেই চলে বলতে কি অল্প পরিমাণে আছে, তার মানে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার অল্প কিছু বন্ধু আছে, যেটাকে নাই বললেই চলে বলা হয় থাকে। লাওয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে? লাওয়াছড়া বনে বিরল প্রাণী যেটি, সেটি হলো উল্লুক। রোপা আমন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখন সেই রোপা আমন ধান লাগানো হচ্ছে। এটা কাটা হবে কখন? শীতের শুরুতে, অর্থাৎ অগ্রহায়ণ পৌষ মাসে এটি কাটা হবে।
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? এই প্রশ্নটা খুব মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোথায় থেকে? এখানে দেশ কথা উল্লেখ আছে, তার মানে চীন থেকে। বাংলাদেশে একার যদি থাকে যে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ, সেটিও হবে চীন। আবার যদি বাংলাদেশে সবচেয়ে আমদানি করে কোন দেশ, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে প্রশ্নটা দিতে পারে। সো বি কেয়ারফুল ফর দিস কোশ্চেন। ই সাইড গুড মর্নিং মিস্টার কামাল, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, সরি ন্যারেশন না এটা। হি সাইড গুড মর্নিং মিস্টার কামাল, এখানে আমরা যদি ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি হবে? আমরা যখন কাউকে গুড মর্নিং বা গুড ইভিনিং বলি, এটা কি করা হয়? এটা বলা হয় কি? এটা একটা উইশ করা। তাহলে উইশ কোথায় যুক্ত আছে আমাদের? ক নাম্বারে। তার মানে আর কোনোটা খোঁজার প্রয়োজন নেই। হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং, হি উইশড মিস্টার কামাল গুড ইভিনিং, এভাবে হয়। ওকে, এরপরে আছে ভুল বানান কোনটি? এতদিন আমরা কি করেছি? সঠিক বানান কোনটি, এবারে ভুল প্রমাণ করতে হবে। তাহলে এখানে সমিতিটা ঠিক রয়েছে, প্রতীতি ঠিক রয়েছে, জ্যামিতি, এই যে জ্যামিতির কিন্তু জ ফলা নেই, তার মানে এটি ভুল। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? আচ্ছা, শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নতুন শব্দ গঠন। এটি কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? সমধাতুজ কর্ম বলতে একই কথা ক্রিয়ার সাথে থাকবে। যেমন এখানে সে আমাকে বইটি দিল, এখানে একই ধরনের কথা দুইবারের পুনরাবৃত্তি নেই। খুব ঠকা ঠকেছি, এখানে কিন্তু ঠকা ঠকেছি কাছাকাছি অর্থ, মানে একই ধরনের কথা পুনরাবৃত্তি ঘটেছে, এটাই হলো সমধাতুজ কর্ম। বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি, এটাও একটা সমধাতুজ কর্ম, এভাবে একটু মনে রাখবেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এগুলো আপনার ওই যে প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা এগুলোর মধ্যে থাকবে। এখানে সমধাতুজ বলতে খুব ঠকা ঠকেছে। ঢাকা কোন সনে প্রথম বাংলার রাজধানী হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল 1610 সালে। সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থে প্রকাশ করে তাকে কি বলা হয়? একটুখানি খেয়াল করবেন ব্যাকরণ থেকে, যে সাধারণ অর্থের বাইরে গিয়ে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে বাগধারা বা বাগবিধি। নজর লাগা, বাগধারাটির অর্থ কি? নজর লাগা বলতে অশুভ দৃষ্টি পড়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা এসেছে। এখন আমাদের এই যে অনলাইনের যুগ এসেও কিন্তু এই নজর লাগা বিষয়টা ব্যাপক আকারে ধারণ করেছে, খুব সাবধান। জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক বিল পাশ করা হয় কত সালের কত তারিখে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এট দিস মোমেন্ট। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আপনারা কে কোথায় থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। আপনার গঠনমূলক কমেন্ট আগামী ভিডিওতে ইনশাআল্লাহ প্রকাশ করা হবে। আমাদের গত 5 নম্বর ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, সরকার লিখেছেন অসাধারণ হয়েছে, মিতু খাতুন লিখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, মনিরুল ইসলাম লিখেছেন সেনসেশনাল, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, এরপরে ফারহানা লিখেছেন নোয়াখালী থেকে, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, নোয়াখালী থেকে দেখছি, ওকে আপনাকেও ধন্যবাদ। বিশ্বজিৎ রায় লিখেছেন স্যার আপনার উপস্থাপনা অনেক সুন্দর, আপনাকে ধন্যবাদ। এমনি মনির লিখেছেন টাঙ্গাইল থেকে। তরিকুল লিখেছেন স্যার ক্লাসগুলো অসাধারণ সুন্দর, ওকে থ্যাংক ইউ আপনাকে। স্বপন লিখেছেন আসসালামু আলাইকুম, রেগুলার ভিডিও চাই, তবে আপনার বোঝানোর ধরনটা অনেক সুন্দর, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। জহিরুল ইসলাম লিখেছেন অসাধারণ স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো, এভাবে যে খুব সহজেই বুঝতে পারি, তবে আলাদা ক্লাস চেয়েছেন তিনি। আচ্ছা আমরা চেষ্টা করব। মাগুরা থেকে লিখেছেন এত সহজে বুঝতে পারি, মানে বুঝতে পারি, আচ্ছা লাভ করি স্যার আপনাকে। ও আচ্ছা, লাভ লাভ ইউ টু ব্রাদার। ওকে, বাগেরহাট থেকে লিখেছেন শরণখোলা উপজেলা থেকে, আপনার ক্লাসগুলো অনেক অনেক সহজ করে প্রশ্নগুলো বুঝিয়ে দেন। প্রদীপ মন্ডল লিখেছেন মানিকগঞ্জ থেকে। কুড়িগ্রাম থেকে লিখেছেন, রাজারহাট থেকে লিখেছেন আলামিন। নওগাঁ জেলা আমার পাশের জেলা, পার্শ্ববর্তী জেলা, খুব সুন্দর, ভালো লাগে যখন আমাদের পার্শ্ববর্তী জেলা বা নিজ জেলা থেকে কেউ দেখে। ওকে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো, বাট আমি গণিত দুর্বল, কিভাবে ভালো করতে হবে লিখেছেন স্বপন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। রাজু আহমেদ লিখেছেন নীলফামারী থেকে। দিনাজপুর জেলা থেকে লিখেছেন আশিকুল ইসলাম, আপনার বোঝানোর ধরনটা খুবই ভালো লাগে। আর অনেক কমেন্ট এসেছে, সবগুলো কমেন্ট পড়া সম্ভব নয়, তাই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পড়েছি। আশা করছি আপনাদের ভালোবাসা পাশে পাবো আপনাদের সব সময়।
সিনোনিম রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম এটা থাকবেই। সিনোনিম রয়েছে কি, রিভেল। আচ্ছা, রিভেল কথাটা আমরা কি করব, সিনোনিম মানে এখানে এখানে আমরা যদি সহজে বলি যে কোনো কিছু হাটে হাড়ি ভেঙে দেওয়া, কথাটা আছে না, রিভিল করা, অর্থাৎ উন্মোচন করা, খুলে দেওয়া, প্রকাশ করা, বিভিন্ন ভাবে আমরা বলতে পারি। আবার কথাটা এবার প্রকাশ ঘটিয়েছে আমাদের ওবায়দুল কাদের মতো কিন্তু কথাটা লাগবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি হবে আমাদের, ডিসক্লোজ মানে উন্মুক্ত করা। দ্য সিনোনিম অফ হাইড, হাইড মানে কি, এই যে উন্মুক্ত করার বিপরীতে আসি আমরা, হাইড, হাইড মানে কি, গোপন করা। তাহলে এই হাইডের সিনোনিমটা কি হবে, ডিসগাইজ। লুকিয়ে ফেলা, ছদ্মবেশে থাকা মানে গুপ্ত অবস্থায় থাকা, তার মানে এটাই হবে ডিসগাইজ। দ্য সিনোনিম অফ আনএমপ্লয়মেন্ট, এটাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, তার মানে কি, বেকার, কাজবিহীন। তাহলে কাজবিহীনের সিনোনিম আমরা কি বলি, যে জবলেসনেস। তাহলে এটা আমরা রাইট অ্যান্সার হিসেবে করতে পারি। কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বোঝানো হয়, হার্ডওয়্যার বলতে খুব সহজে আপনারা কিন্তু যারা টিউশনি করেন তারা ছোট বাচ্চাদের পড়িয়েছেন নিশ্চয়ই ছোটবেলায়, যে কম্পিউটারের যে সকল যন্ত্রপাতি চোখে দেখা যায়, হাত দিয়ে ছোঁয়া যায়, সেগুলো অর্থাৎ যান্ত্রিক সরঞ্জামগুলোকে হার্ডওয়্যার বলা হয়। স্কেয়ার্ড এর সিনোনিম কি, স্কেয়ার্ড, ওকে, স্কেয়ার্ড এর সিনোনিমটা হবে ডিভাইন। তাহলে আমরা একটু অর্থগুলো জানবো। এখানে আমরা স্কেয়ার্ড শব্দটির অর্থটা আমরা কিভাবে করব, যে পবিত্র, পবিত্রটা কার সাথে যায়, আল্লাহর সাথে যায়, মানে কি এটা ঈশ্বরের সাথে যায়, ঐশ্বরিক অবস্থা। ঠিক ডিভাইনটার অর্থ হচ্ছে ঐশ্বরিক, তার মানে এটার সাথে এটা অর্থটা যায়। কোনটি উচাটন শব্দের সমার্থক শব্দ, উচাটন, উচাটন বলতে কি বোঝানো হয়ে থাকে, এটা খুব সহজে যদি আমরা বলি, আমরা ইংলিশে বলি ডোন্ট ওয়ারি, উদ্বিগ্ন হয় না, এই উদ্বিগ্ন বা উৎকণ্ঠা, এটাই হচ্ছে উচাটনের সমার্থক শব্দ। মহাশূন্যে প্রথম নভোচারীকে, এটা একটুখানি ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মানুষ হিসেবে প্রথম নভোচারী ইউরি গ্যাগারিন, প্রাণী হিসেবে বা পশু হিসেবে লাইকা, যেই লাইকাকে পাঠানো হয়েছিল সে কিন্তু আর জীবিত ফেরে নাই, বা তাকে ফেরানোর কোনো পরিকল্পনাও নাসার ছিল না। মহিলা হিসেবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আর চাঁদে প্রথমে হলো নীল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন জুনিয়র। তাহলে এই হচ্ছে আমাদের এটার ব্যাখ্যা। তাহলে প্রথম নভোচারী যদি যেহেতু চেয়েছে, তাহলে এখানে আমরা ইউরি গ্যাগারিনকেই অবশ্যই সঠিক অ্যান্সার হিসেবে গ্রহণ করব। আগুন শব্দটির সমার্থক বা প্রতিশব্দ কি, শুরুতেই বলছিলাম আগুনটা ভালো করে পড়তে হবে, অনল, এই আগুনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সংগ্রাম, এই চিত্রকর্মটির সে মানে যে শিল্পীকে, এই শিল্পকর্মটির শিল্পী যদি আমরা বলে থাকি জয়নুল আবেদিন। চেতনা ৭১, স্থাপত্যটির অবস্থান কোথায়, চেতনা ৭১ শাহজালাল বিখ্যাত সাবিপ্রবি, যেটাকে আমরা বলে থাকি সিলেটের। তবে ৭১-এর চেতনাকে অনেকে আবার ব্যবহার করে, এটা ঠিক নয়। ৭১ আমাদের গর্ব, আমাদের অধিকার, আমাদের দাবি, এটা আমাদের সবার। তবে ৭১টাকে ভাঙিয়ে আপনি অন্য কিছু করবেন, সেটা করার উচিত হবে না। সেটা কোনো রাজনৈতিক দলেরই নয়, আপনারও নয়, আমারও নয়। এই ৭১টা আমাদের সবার জন্যই। ১০ জনে একটি কাজের অর্ধেক ৭ দিনে করতে পারে, ওই কাজটি করতে ৫ দিনের কতদিন সময় লাগবে, একটুখানি বুঝতে হবে। এরকম হাজারো প্যাচ লাগানো মানে যে গণিত কিন্তু থাকবে, যেহেতু আইবিএ প্যাটার্ন এটা। ১০ জনে একটি কাজের অর্ধেক ৭ দিনে করতে পারে, তাহলে ওই কাজটি করতে ৫ জনের, তার মানে এখানে কি হয়েছে, ১০ ৫ হয়েছে, মানে অর্ধেক হয়েছে। তাহলে এখানেও তো অর্ধেক আছে, তাহলে এই অর্ধেক দুটা অর্ধেক হলো না, তাহলে হাফের এখন হাফ এখানেও হলো, এখানেও হাফ হলো। তাহলে এখন এটা উল্টে দিতে হবে, তাহলে ২ গুণন ২ সমান কত হলো, ৪ হলো। এবারে ৪ দিয়ে আমরা ৭কে গুণ করবো, ৪ ৭ ২৮ দিন। এটাই হচ্ছে টেকনিক। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, যেটা আসলে ক্যালকুলেশনের ভিত্তিটা কি, তাহলে ক্যালকুলেশনের ভিত্তি এইভাবে, যদি ১০ জনে একটি কাজের অর্ধেক ৭ দিনে করতে পারে, তাহলে ১০ জনের সেই পূর্ণ কাজ করতে কত দিন লাগবে, ৭ সাথে ১৪ দিন লাগবে। তাহলে সেই পূর্ণাঙ্গ কাজ যদি আমরা ৫ জনে করি, তাহলে ১৪ ডাবল লাগবে, তার মানে ২৮ দিন লাগবে। এটা হচ্ছে ক্যালকুলেশন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ভৌত শব্দের বিপরীত শব্দ কোনটি, ভৌত শব্দের বিপরীত শব্দ, ভৌত শব্দের অর্থটা যদি আমরা বলি, সেক্ষেত্রে কি হবে, অতীত হবে, আর বিপরীতটা কি হবে, ভবিষ্যৎ হবে। এভারগ্রিন অঙ্ক বলা হয় যেটাকে, যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮৪ বছর, ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫:৩ থাকলে ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এটা আমরা কয়েক ভাবে করতে পারি। বর্তমান বয়সের সমষ্টি কত, ৮৪ বছর, তাহলে ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫:৩ ছিল। তাহলে আমরা কি এভাবে করতে পারি,
যে 5x প্লাস 10, আচ্ছা 10, আবার এখানে 3x প্লাস 10। কেন? এটা তো 10 বছর, সরি এখানে মাইনাস হবে, যেহেতু এখানে 10 বছর পূর্বে ছিল 5:3, কিন্তু এটা তো বর্তমান, তার মানে 10 বছর পরে, এই জন্য আমরা এখানে প্লাস 10 করলাম। অনুপাত কত ছিল? আচ্ছা, সমষ্টি কত? আপনারা যদি এইভাবে একটু বুঝতে সুবিধা হয়, এটা একটু ডিফারেন্ট ওয়ে, মানে যে একটু ডিফিকাল্ট ওয়ে, আমরা যদি 10 বছর পূর্বের অনুপাত দেখি কত আছে, 5:3। ওকে, এটা তো জানি। পিতার বয়স কি কত আমরা তো জানি না। তাহলে পিতার বয়স আমরা যদি এক্স ধরি, তাহলে পুত্রেরটা কত হবে? 84 থেকে এক্স বিয়োগ করতে হবে। এটা হচ্ছে পুত্র, এটা হলো পিতা। তাহলে 10 বছর পূর্বে তাদের বয়স কত ছিল সেটা এখন খুব সহজে কি আমরা বের করতে পারবো না? তাহলে এক্স মাইনাস 10 একটা পাবো, আর এখানে 84 মাইনাস এক্স মাইনাস 10 পাবো। এইটা হলো পিতা, এটা হলো পুত্র। এই যে এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের অনুপাত কত ছিল? এই যে 5:3। তাহলে এখন পিতা পুত্রের অনুপাতটা আমরা নির্ণয় করব, যে এক্স মাইনাস 10 ডিভাইডেড 84 মাইনাস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 5/3। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন এটাকে যদি আমরা ক্রস গুণনের মাধ্যমে করি তাহলে কত হবে? 3 দিয়ে যদি করি তাহলে 3x মাইনাস 30। এখানে যদি আমরা করি, যেহেতু এখানে 84 থেকে 10 বিয়োগ করলে আমাদের কত হবে? 74 হবে। তাহলে সরাসরি আমরা 5 দিয়ে 74-কে আগে গুণ করে নেব, তাহলে হবে 370। তাহলে এখানে 370 বিয়োগ 5x। এই যে এখন আমরা যেটি করব, 5x যদি এই পাশে এসে প্লাস হবে 3 এর সাথে, তার মানে 8x। এই মাইনাস 30 এই পাশে গিয়ে কি হবে? প্লাস হবে, তার মানে সরি 400 হবে। তাহলে আমরা এখন খুব সহজে এখানে কি আমরা x এর মানটা বের করতে পারবো না? তাহলে উভয় পক্ষ থেকে যদি m 8 দ্বারা ভাগ করি তাহলে কত? 50-40 মানে 50 হবে। আমরা x এর মানটা কত পেলাম? 50 পেলাম। এখন পিতা পুত্রের বয়স আমরা কত ধরছিলাম? এই যে x ধরছিলাম, তার মানে পিতার বয়স কত? 50। কিসে চেয়েছে? আচ্ছা 10 বছর পরের অনুপাত চেয়েছে। তাহলে 50 আর 84 থেকে আমরা এখন 50 বিয়োগ করব, তাহলে 84 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে কত পাবো? জাস্ট 34 পাবো। তাহলে এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। যেহেতু আমাদের চেয়েছে কি 10 বছর পরের কথা বলেছে, তাহলে এখানে 10 যোগ করলে কত হবে? 60 হবে। এখানে 10 যোগ করলে কত হবে? 44 হবে। তাহলে 60-44 কে যদি আমরা অনুপাতে নির্ধারণ করি তাহলে কত পাবো আমরা? 15:11। তার মানে 4-11-44, 4-15-60। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 15:11। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এরপরে যেটি বলা আছে অ্যান্টোনিয়াম, সিলেক্ট এ ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং নোটিশিয়েবল। তাহলে এখানে আমাদের কি বলেছে? এটা অ্যান্টোনিয়াম করতে হবে। তাহলে নোটিশিয়েবল এর অ্যান্টোনিয়ামটা কোনটি হবে? তার আগে নিশ্চয়ই আমাদের এখানে অর্থটা জানতে হবে। আচ্ছা, তাহলে এখানে নোটিশিয়েবল যদি বলা হয় তাহলে গুরুত্বপূর্ণ কিছু, আর এখানে যদি অ্যান্টোনিয়াম করি তাহলে কি হবে? অগুরুত্বপূর্ণ, তার মানে ইনসিগনিফিকেন্ট। পরেরটা রয়েছে আবারও অ্যান্টোনিয়াম, সিলেক্ট দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ ডাইনামিক। ডাইনামিক বলতে আমরা কি বুঝি? কোনো কিছু গতিশীল বোঝায়, কার্যকর বোঝায়। তাহলে এটার অর্থটা হবে কি? লেথার্জিক অর্থ হবে কি? মানে যে কেমন, আমাদের কেমন করে বুঝে, সহজ কথা বললে অলসকেই বোঝানো হবে। যে ডাইনামিক মানে কি? অ্যাক্টিভিটি থাকবে তার মধ্যে, চলন্ত অবস্থায় থাকবে, অ্যানিমেটেড থাকবে, প্রাণবন্ত থাকবে। আর লেথার্জিক বলতে অলস। তাহলে এটাই হচ্ছে প্রকৃত অ্যান্টোনিয়াম। আরো একটি রয়েছে কি এখানে? অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্সের অ্যান্টোনিমটা কি? খুব সহজেই কিন্তু আমরা বলতে পারি, তা হচ্ছে রিট্রিট। এবারে কারেক্ট স্পেলিং রয়েছে। প্রথমে রয়েছে চ্যালেঞ্জ। আমরা কথায় কথায় বলি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিলাম, এই কথায় কথায় বলি। তাহলে এখানে চ্যালেঞ্জ বানানটা আসলে কি? আমরা বানানটা এভাবে মনে করবো, CHALL, চাল। হ্যাঁ, CHALLENGE, চ্যালেঞ্জ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে রয়েছে সিনার্জি। তাহলে সিনার্জি সঠিকটা হবে কোনটি? SYNERGY, যেটি ঘ নাম্বার অপশনে রয়েছে। আবারও রয়েছে কারেক্ট স্পেলিং ইনভলভমেন্ট। তাহলে ইনভলভ প্রথমে বানান করবো আমরা INVOLVE, ইনভলভমেন্ট MENT। তাহলে এখানে গ নাম্বারটা হবে সঠিক উত্তর।
কারেক্ট স্পেলিং আবার রয়েছে পার্সোনাল। তাহলে এখানে পার্সোনাল যদি আমরা বলি তাহলে কি হবে, PERSONNEL, এই পার্সোনাল কিন্তু হবে। তাহলে আমরা সঠিক উত্তর করব কোনটি, ক নাম্বার, পার্সোনাল। ওকে, এরপর আমাদের এক কথায় প্রকাশ রয়েছে, যা মর্মকে পীড়া দেয় যা। মর্মকে পীড়া দেয় যা, এখানে এক কথায় প্রকাশ করলে হবে কি, মর্মন্তুদ। বৃষ্টির জল এক কথায় প্রকাশ করলে কি হবে, ইট মোস্ট ইম্পর্টেন্ট। বৃষ্টির জলকে এক কথায় প্রকাশ করলে কি হবে বলুন তো? না, এটা বলছি না, এটা আপনারা খুঁজে বের করতে হবে। আপনাদের জন্য কাজ থাকবে, খুঁজে বের করুন, কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশনে। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 100 মিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে? 60 কিলোমিটার বেগে যদি যায় তাহলে 100 মিটার বেগে, আচ্ছা, দূরত্ব অতিক্রম করতে জাস্ট 6 সেকেন্ড লাগবে। হ্যাঁ, তাহলে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এবারে যেটি রয়েছে, বঙ্গভঙ্গ রহিত করা হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় 1905 সালে, কিন্তু এটা রহিত করা হয় কত সালে? 11 সালে। আর এই সুযোগটাই যারা কোশ্চিন তৈরি করে তারা দিয়ে থাকে, যে ক নম্বর অপশনে 1905 সাল দিয়ে রাখে। সেক্ষেত্রে সবাই কি করে, যে 1905 সালটাই দাগিয়ে আসে। কিন্তু বি কেয়ারফুল। পুলিন শব্দের সমার্থক শব্দ কোনটি? পুলিন শব্দের সমার্থক শব্দ হবে কুল। হি কেম হেয়ার ড্যাশ দ্য স্লাই, তাহলে এখানে কি হবে, হি কেম হেয়ার অন দ্য স্লাই, তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার। হু উইল অ্যাকাউন্ট ড্যাশ দ্য লস, তাহলে এখানে আমাদের যে প্রিপজিশন ব্যবহার করতে হবে, যে হু উইল অ্যাকাউন্ট ফর দ্য লস, তাহলে এখানে ফর হবে রাইট অ্যান্সার। গণিত অংশটা খুব মনোযোগ সহকারে দেখবেন। গণিত এখানে কি বলা আছে, রবিনের আয় তুহিনের আয়ের চেয়ে 25% বেশি, তাহলে তুহিনের আয় রবিনের চেয়ে শতকরা কত কম? তাহলে এখানে একটা অঙ্ক কিন্তু অসংখ্য বার এসেছিল, যেটা আপনারা মুখস্থ করেছিলেন, যে চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে কত পার্সেন্ট কমালে সেটি খরচ বাবদ বৃদ্ধি পাবেন। আপনারা এটা তো মুখস্থ করেছিলেন, যে 25% থাকলে 20% অ্যান্সার মুখস্থ করছেন না? এইটাই সেই অঙ্ক, কিন্তু এখানে আয় ব্যয় বা বেতন দিয়ে দিয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে আমরা যেটা করব, যে 100 গুণিতক 25 ভাগ 100 যোগ 25 মানে 125, এইভাবে করলে আমাদের কিন্তু 20% অ্যান্সারটা চলে আসছে। 25 দিয়ে 125 কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20% অ্যান্সারটা অনায়াসে আমরা কিন্তু পেয়ে গেলাম। স্ত্রীবাচক সম্ভাষণ শেষে কি বসে? স্ত্রীবাচক, এখানে এসু, এসু, আশু, নেশু তিনটা রয়েছে। তো শ্রদ্ধাস পদাশু, আশু আসলো কিন্তু, তাহলে আশু হলে কি হবে, স্ত্রীবাচক হবে। তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? কালুরঘাট বেতার কেন্দ্র। এই প্রশ্নটা দেখে অনেকে অবাক হতে পারেন, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। প্রেক্ষাপট যখন যেদিকে থাকবে সেই ধরনের প্রশ্নই কিন্তু এখানে যুক্ত হবে, সেটা যে কোনো সেক্টরের প্রশ্নটাই হোক না কেন। ওকে, বিষয়গুলো এরকমটাই হয়, যে আপনি যখন যেই প্রেক্ষাপট থাকবে সেই ধরনের প্রশ্ন যুক্ত হবে, অন্তত ঘোষণা সংক্রান্ত বিষয়টাতে। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? প্রথম যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেটি হচ্ছে সিপাহী বিপ্লব। সিপাহী বিপ্লবটাই হবে রাইট অ্যান্সার। মিনার 6টি কলম আছে, যার প্রতিটির মূল্য 25 টাকা। 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম, তাহলে 6টি কলমের মোট মূল্য কত? এটা কিভাবে হিসাব করবেন একটু চিন্তা করেন, নিজের মতো করে চিন্তা করেন। 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম, তাহলে 6টি কলমের, তাহলে 30 টাকার কম যদি হয় তাহলে সেটা 29 টাকা। তাহলে 29 টাকা কি 25 টাকার বেশি কিনা? তাহলে এখন 29 গুণন 6 করতে হবে, এটাতে 174 টাকা আসে। কিন্তু কথা হলো 174 টাকা কি আমার এখানে আছে? নেই। তাহলে আমরা যদি 28 হিসাব করি, 28 গুণন আমরা 6 করব, তাহলে কত আসে? 28 গুণন যদি আমরা 6 করি তাহলে কত হয়? 168 টাকা হয়। কিন্তু আমাদের 168 অপশনে নাই, কিন্তু আছে কত? 167। তাহলে একা নিরাপদ দূরত্ব বজায় রেখে কাছাকাছি অবস্থান হিসেবে বিবেচনা করে 167টা সঠিক উত্তর করা যায়। প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি? প্রথম বাংলা সাময়িক পত্র বোঝানো হয় সেটি দিগদর্শনকে। একটি ত্রিভুজের দুটি কোণের অনুপাত 3:5। তৃতীয় কোণটি 52 ডিগ্রি হলে ছোট কোণটির পরিমাণ কত? তাহলে এই দুটো মিলে কত? 5 3 8। তৃতীয় কোণটি 52 ডিগ্রি। আচ্ছা, একটু হিসাব করবেন,
52 ডিগ্রি। তাহলে এখানে 3 আর 5 এই দুটো মিলে 8 হলো। তাহলে এখানে 52 ডিগ্রি, এটি আমাদের কি 180 থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 180 বিয়োগ 52, তাহলে 128 ডিগ্রি হচ্ছে বাকি অংশ। তাহলে এই 152কে সরি আমাদের 180 থেকে আমরা কত বিয়োগ করব? 180 বিয়োগ 52। তাহলে এখানে আমরা যদি 52 বিয়োগ করি তাহলে কত আসবে? 128। এই 128কে আমরা এই যে 5 3 8 দ্বারা ভাগ করব, তাহলে কত পাবো? 16। এবারে চেয়েছে কি ছোট কোনটি, তাহলে এই 3 সবার ছোট, তাহলে 3 16 48, 48 ডিগ্রিটা হবে সঠিক উত্তর। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হতো? স্বর্ণযুগ বলা হতো হোসেন শাহ আমলকে। সংস্কৃতির সংকট এই প্রবন্ধটির রচয়িতাকে। সংস্কৃতির সংকট এটি রচনা করেছেন বদরুদ্দিন ওমর। 36 সংখ্যাটির মোট কতগুলি ভাজক রয়েছে? ভাজক বলতে যা যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে আপনাকে ভাগ করতে হবে, আপনি গসাগু পদ্ধতি বা লসাগু পদ্ধতি ব্যবহার করতে পারেন। তাহলে সেভাবে আপনি মোট 9টি ভাজক পাবেন। কিভাবে? আপনি 36কে করলেন, এখানে প্রথমে 2 দিয়ে করলে কত হবে? 18, আবার 2 দিয়ে করলে কত হবে? 9, আবার 3 দিয়ে করলে হবে 3। তাহলে প্রথম কথা 1 2 3 হচ্ছে 3 দুগুণে 6 হবে, 3 3 9 হবে, 18 হবে, 36 হবে, 3 4 12 হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ভাজক হচ্ছে। তার মানে এভাবে হিসাব করলে মোট 9টি আপনি পাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এখানে আমাদের, যে নৌকা স্রোতের বেগ ঘন্টায় 21 এবং 7, নদীপথে 84 কিলোমিটার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? আমি আবারও বলছি, এটা XY পদ্ধতিতে করবেন। মানে যাওয়ার সময় যখন স্রোতের অনুকূলে যাবে তখন হিসাব হবে কি x প্লাস ওয়াই, প্রতিকূলে যখন আসবে x মাইনাস ওয়াই। কারণ যখন অনুকূলে যাবে তখন 21 আর 7, অর্থাৎ নৌকা এবং স্রোতের বেগটা কি হবে? যোগ হবে। তার মানে 21 আর 7 কত হলো? 28। আর যখন ফেরত আসবে অর্থাৎ প্রতিকূলে আসবে তখন এই জিনিসটা কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে কত হবে? 14 হবে। এখন কথা যে নদীপথে 84 কিলোমিটার যাবে এবং আসবে, তাহলে 84 কিলোমিটার যদি আমি ঘন্টায় 28 কিলোমিটার বেগে যাই তাহলে আমার কত ঘন্টা সময় লাগবে? তাহলে এখানে জাস্ট আমি 84কে 28 দ্বারা ভাগ করতে পারবো কিনা? পারবো। তাহলে আমার কয় ঘন্টা লাগবে? যে 3 8 24 মানে 3 ঘন্টা। কিন্তু যখন আমি 14 কিলোমিটার গতিতে যাব তখন আমার সময়টা কি হবে? 28 যদি 3 হয়, 14 তাহলে 6 হবে, সেই অনুসারে মোট কত ঘন্টা হলো? 9 ঘন্টা। তাহলে এখানে আমাকে 9 ঘন্টা সঠিক উত্তর করতে হবে। তাহলে এটা রাইট অ্যান্সার। টাউনশিপের বাংলা পরিভাষা কোনটি? টাউনশিপের বাংলা পরিভাষা বোঝানো হয় যে উপশহর। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, এগোরা এর বাংলা পরিভাষা কোনটি? এর বাংলা পরিভাষা হবে বাজার। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে আর কোন দুটি মহাদেশকে পার্থক্য করেছে? যে কয়েকটা প্রণালী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মাঝে বা এশিয়া ইউরোপের মাঝখানে যেগুলো রয়েছে, এখান থেকে বসফরাস প্রণালী, সুয়েজ খাল, বাবেল মানদেব প্রণালী, জিব্রাল্টার প্রণালী, এই কয়েকটা পার্থক্য এবং যুক্ত মুখস্থ করবেন, 1 মার্ক। এছাড়া পাশাপাশি আপনি পানামা খাল পড়বেন, পক প্রণালী পড়বেন, মোটামুটি এই কয়টা পড়লে ওকে, আর দরকার নেই। তাহলে এখানে আমরা পানামা খাল অন্য দুটি মহাসাগরকে, পানামা বলতে আমাকে যেতে হবে কোথায়? দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার ঠিক মাঝখানে। তাহলে এই দুই পাশে কি আছে? প্রশান্ত এবং আটলান্টিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সঠিক উত্তর করতে হবে। নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধীন এবং অজ্ঞানতা, এখানে কোনো অপপ্রয়োগ নেই। তনু, আচ্ছা অজ্ঞানতা এখানে একটাতে রয়েছে কিন্তু একটা ঠিক আছে। তনুদেহ, পান্তাভাত, তনুদেহ এখানে একটাতে অপপ্রয়োগ আছে, অন্যটা ঠিক আছে। সমসাময়িক কালে এটা ভুল, তবে জন্মবার্ষিকটা সঠিক। তাহলে এখানে ভাসী এবং সবান্ধব, এখানে দুইটাই সঠিক রয়েছে, কোনোটাতে কোনো অপপ্রয়োগ ঘটেনি। তার মানে ঘ নাম্বারটা সেই দৃষ্টিকোণ থেকে সঠিক উত্তর। নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত সবগুলো, আচ্ছা আমি এই যে এখানে কি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আল্লাহ পাক বেজুর পছন্দ করেন, ওকে 11 দিলাম।
তাহলে আমি যদি বলি এইগুলো আপনি মনে করেন যে বর্তমানে কোন ফল সবচেয়ে বেশি এবং কোনটার মতো দেখাচ্ছে, ড্রাগনের মতো দেখাচ্ছে। আমি ড্রাগন ফলের কথাই বললাম, পুষ্টিকর খাবার। এখন যদি বলি সব ড্রাগন, এটি সঠিক হবে নাকি সবগুলো ড্রাগন সব সেটা সঠিক হবে? আমি যখন সব বলতেছি তখন তো এখানে সবকেই বুঝাচ্ছে, তাহলে গুলো কথাটা আমার অপপ্রয়োগ হয়ে যাচ্ছে না? কারণ সব দ্বারা তো সবাইকে বোঝাচ্ছে, তাহলে সেখানে আবার সব গুলো, গুলো মানেও তো সব। এই জন্য এই সবগুলোটাই কি হবে এখানে অপপ্রয়োগ হিসেবে ব্যবহার হবে। তাহলে এটা রাইট অ্যান্সার। সিরডাপের সদর দপ্তর কোথায়? এটি ঢাকায়। তবে ঢাকার কোথায় একটু বলুন তো কমেন্টে। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। নালন্দা মহাবিহার কি? নালন্দা মহাবিহার মূলত একটি বিশ্ববিদ্যালয় অথবা প্রাচীন শিক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃত। একটি বর্গের পরিধি 44 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? এটা কিভাবে বের করবেন? পরিধি দেওয়া আছে কত? 44। তাহলে এখানে আমরা যদি খুব সহজেই বের করতে পারি, পরিধি সমান আমরা কি বুঝি? পরিধি সমান সি এর মান পরিধি। হ্যাঁ, সি এর মান কত? পরিধি। আচ্ছা, এটা হচ্ছে 44। তাহলে এখন 2πr সমান আমরা কিভাবে বের করব? তাহলে পরিধি যদি এই সি কে আবার আমরা কি কি দ্বারা প্রকাশ করতে পারি? 2πr। এই 2πr মানে কি? এই 44। তাহলে আমরা এইভাবে বের করব, 2πr সমান 44। তাহলে পাই আর সমান কি হবে? 22, রাইট? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? পাই আর স্কয়ার। তাহলে আমরা এখানে পাই এর মান কত? 22/7। তাহলে 22/7 যদি পাই এর মান হয় তাহলে 22 কেটে যাবে, শুধু আর এর মানটা কত পাবো এখানে? শুধু 7 পাবো। যেহেতু আমাদের বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, তার মানে ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তার মানে পাই আর স্কয়ার যদি হয় তাহলে পাই এর মান কত? 22/7 আর আর এর মান কত? 7। তার মানে 7 গুণিতক 7, মানে 2 7 আমরা কেটে দিলাম, 7 2 14 154 হবে এখানে রাইট অ্যান্সার। 7 গুণন 22 154, এটাই হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 154 বর্গ সেন্টিমিটার হবে। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, বা ফর্মুলা কি বা প্রসেসটাই কি? তাহলে এখানে প্রথম আমাদের যেটা করতে হবে, 200 কে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 200 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে আমরা যদি ভাগটা করি তাহলে প্রথমে আমরা কি বলছে? 7 দিয়ে 200 কে করতে হবে। তাহলে এখানে 7 দিয়ে আমরা 200 কে যদি করি তাহলে 7 দুগুণে কত? 14, তারপরে এখানে 60, 27 56 4। তাহলে 4 অবশিষ্ট, এটা আমরা পরে দেখবো। কিন্তু কয়টা পেলাম? 28টি পেলাম। সেটা কত দিয়ে? 200 এর ক্ষেত্রে কত পেলাম? 28টি। এটা আমাদের মনে রাখতে হবে। একইভাবে আমরা 7 দিয়ে যদি 500 কে করি তাহলে 7 দিয়ে 500 কে ভাগ করলে 5 7 35। আচ্ছা, আমরা করে দেখি। 7 দিয়ে যদি 500 কে করা যায় তাহলে 7 7 49, তাহলে এখানে 10, তাহলে 7 কে 7, তাহলে 3। আমরা 3 এর কথা বাদ দেব, পেলাম কত? 71 পেলাম। তাহলে এই যে 71 আর 28, তাহলে এই 71 আর 28 আমরা 1 থেকে 500 পর্যন্ত পেলাম 71টি, আর 1 থেকে 200 পর্যন্ত পেলাম কতটি? 28টি। তাহলে এই দুটো পার্থক্য হবে 43। আর এই 43টাই হচ্ছে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটি? 43টি। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বার্ষিক শতকরা কত হার মুনাফায় 425 টাকা, 3 বছরের মুনাফা আসলে 476 টাকা হবে? এই ধরনের অঙ্ক কিন্তু অসংখ্য বার করানো হয়েছে, আশা করছি আপনারা পারবেন। অ্যান্সার হবে অনলি 4%। একটি গ্রামের আয়তন 4 বর্গ কিলোমিটার, সে গ্রামে 4000 লোক বাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন? তাহলে 4000 4 দ্বারা ভাগ করেন, তাহলেই তো হলো 1000 জন। তাহলে 1000 জন রাইট অ্যান্সার। পিতা পুত্রের ওজন, পিতা ও পুত্রের ওজন 250 কেজি। ওকে, ভালো কথা। তাহলে পিতার ওজন পুত্রের ওজনের 1.5 গুণ। পুত্রের ওজন কত? তাহলে এখানে 1.5 গুণ বলতে কি 1 ডিভাইডেড, সরি 1 ইন্টু 1। আমরা যদি 1.5 কে 1.5 হিসেবে ইয়ে করি তাহলে কি 1.5 গুণ আর 1 গুণ, তার মানে কত হলো? 2.5 গুণ। তাহলে 2.5 গুণ হিসেবে যদি 250 মনে করি তাহলে এখানে কার কত গুণ হবে?
পুত্রের বয়সটা চেয়েছে, তাহলে এখানে 1.5 গুণ মানে কি, আমরা যদি 150 ধরি তাহলে 1 গুণ সমান 100 হবে, তাহলে পুত্রের ওজন কত হবে 100, তাহলে 100 এর 1.5 গুণ 150 হচ্ছে, তাহলে বাবার ওজন হবে বা পিতার ওজন হবে 150। এটাই হলো রাইট অ্যান্সার। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এটি সন্ধি বিচ্ছেদ সর্বভূমি যুক্ত ন, অর্থাৎ এইটা। 10 একরে কত বর্গ গজ? 10 একর সমান বর্গ গজ, এটা করলে হয় কত? 48,400, এটা মুখস্থ করবেন। 48,400 এটা মুখস্থ করবেন। হালদা ভ্যালি কোথায়? হালদা ভ্যালি থেকে এবং ভেঙ্গি ভ্যালি থেকে প্রশ্ন এসে থাকে। হালদা ভ্যালি হবে খাগড়াছড়ি। এবং সর্বশেষ যেটি রয়েছে, ত্রিভুজের মধ্যমাত্রের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি? তার পরিসীমা অবশ্যই ছোট হবে, তাহলে ক্ষুদ্রতর। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এতক্ষণ আমাদের এই ক্লাসগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর শেষ মুহূর্তে আরো একবার জানিয়ে দিতে চাই, আপনারা যারা এই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যে পিডিএফ সাজেশনটা আপনারা চেয়েছিলেন, আপনারা যদি নিতে চান পড়ার উদ্দেশ্যে, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু একদম নামমাত্র মূল্যে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। আশা করছি সাজেশন থেকে বেশ ভালো একটা কমন পাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।